স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়াজ ডেমোক্রেসি অনুষ্ঠানে। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত এই আয়োজন। আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর কবির হাসান, এবং আমার সাথে আরও যুক্ত আছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের প্রধান যে খবরগুলো তারই একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। শুরুতেই থাকছে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে একে অপরের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ইরান এবং ইসরায়েল। এতে নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের কঠোর সমালোচনাও করেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে সাংবাদিকদের কাছে তার হতাশার কথা জানান। ট্রাম্প বলেন, আমি ইসরায়েলের উপর অসন্তুষ্ট, যারা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরপরই এমন বোমা ফেলেছে যে আমি কখনো দেখিনি। যখন আমি বলি তোমার কাছে 12 ঘন্টা আছে, তখন তুমি প্রথম ঘন্টা থেকেই এর বাইরে যেও না। তাদের সাথে তোমাদের সব বিরোধ সেখানেই শেষ করে দাও। ট্রাম্প তার বক্তব্যে আরো বলেন, দুটি দেশ আছে যারা এত দীর্ঘ এবং এত তীব্র লড়াই করছে, কিন্তু তারা জানে না তারা কি করছে। আল জাজিরা জানিয়েছে, ট্রাম্প ইসরায়েলের উপর অত্যন্ত ক্ষুব্ধ। নেতানিয়াহুর বিশ্বাসঘাতকতা নিয়ে ট্রাম্প স্পষ্টতই বেশ বিরক্ত বোধ করছেন। ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন এবং ইরানে আক্রমণ না করার জন্য তাকে আহ্বান জানিয়েছেন। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, 99 ডিগ্রি ফারেনহাইট গরমের মধ্যেও নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেটিক প্রাইমারি ভোট গ্রহণ কিন্তু চলছে। এখনো ভোট গ্রহণ চলছে, আর মাত্র 1 ঘন্টা চলবে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো এবং অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি এই নির্বাচনে মুখোমুখি হয়েছেন। মামদানি তরুণ প্রজন্ম এবং প্রগতিশীল ভোটারদের সমর্থন পেলেও কুমো নির্ভর করছেন কিছুটা ইউনিয়ন এবং সুপার পিএসসি অ্যাডের উপরেও। মোট 11 জন প্রার্থী রয়েছে ডেমোক্রেটের মধ্যে, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা আসলে এই দুজন প্রার্থীর মধ্যেই হচ্ছে। বিকেল 3টা পর্যন্ত প্রায় 850,000-এর মতো ভোট পড়েছে, যার 350,000 ভোটই আগাম ভোট। রাত 9টায় ভোট গ্রহণ শেষ হবে, তবে র্যাঙ্কড চয়েস ভোটিং এর কারণে চূড়ান্ত ফলাফল আসতে কিছুটা সময় লাগবে। এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ নেতৃত্ব, অর্থাৎ কার হাতে যাবে সিটি হলের চাবি, সেটার একটা সম্ভাবনা কিন্তু আসলে থাকছে এই ভোটের রেজাল্টের উপরে। আর আন্তর্জাতিক প্রসঙ্গে আমাদের আলোচনায় থাকবে বাংলাদেশ প্রসঙ্গ। দেশটিতে সাবেক নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে একদল উশৃঙ্খল ব্যক্তির দলবদ্ধভাবে হেনস্থার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনদের অনেক প্রতিক্রিয়া দেখছি। বিশেষ করে বিএনপির একটি সহযোগী সংগঠনের একদল নেতাকর্মীর এই ধরনের মব সন্ত্রাসের সাথে জড়িত হবার ঘটনাও কিন্তু নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রবিবার ঢাকার উত্তরায় নিজের বাসায় ঢুকে আসলে একদল ব্যক্তি সাবেক নির্বাচন কমিশনারকে বের করে এনে হেনস্থা করেন এবং এক পর্যায়ে তার গলায় জুতার মালা পরিয়ে দেন এবং তার মুখে জুতা দিয়ে আঘাত করেন। এ সময় তার গায়ে ডিম ছুঁড়ে মারা হয়। পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এই ধরনের ঘটনা আসলে কিভাবে ঘটে সেটি নিয়ে আসলে তীব্র এক ধরনের প্রতিক্রিয়া আমরা নেটিজেনদের মধ্যে দেখতে পাচ্ছি। এরপরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং ওই ঘটনার ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতেই তাকে বিএনপির করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হুদার উপর যে আক্রমণকারীরা রয়েছেন তারা নিজেদেরকে বিএনপির সহযোগী একটি সংগঠনের স্থানীয় নেতাকর্মী হিসেবে পরিচয় দিয়েছেন এবং বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় অস্বীকার করা হয়নি। যদিও বিচ্ছিন্নভাবে বিএনপির কিছু নেতা বলেছেন, যদি আসলে কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আসলে দল ব্যবস্থা নেবে, যেটি আসলে নিছক একটু রাজনৈতিক মন্তব্য হিসেবে আমরা ধরতে পারি। যাই হোক, এই আলোচনাগুলোই আমাদের আজকে থাকবে। এই সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাকে দিয়ে শুরু করি। ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলার পর আমরা সাথে সাথে ভেবেছিলাম যে হয়তোবা এখন যুদ্ধবিরতিতে যাবে, কিন্তু দুই দেশের এক দেশও কথা শুনলো না, ইসরায়েলও কথা শুনলো না। ট্রাম্প কিছুটা আসলে নাখোশ, কিংবা ট্রাম্পের কিছুটা ইগো হার্ট হতে পারে ট্রাম্পের কথাকে এইভাবে অমান্য করা হলো। আপনার কাছে কি মনে হচ্ছে, আদৌ কি যুদ্ধবিরতি কার্যকর হবে? দেখুন, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আসলে যুদ্ধে কে জিতলো হারলো সে প্রশ্নটা এসে যায়। ট্রাম্প মনে করেছে যে সে 14টি 30,000 বম ফেলে 3টা সাইটে করে
মানে অলরেডি দুর্বল ইরানকে আরো দুর্বলতা করে নেগোসিয়েটিং টেবিলে এনে মানে একটা নেগোসিয়েশন করে জিনিসটা শেষ করার ব্যাপারটা কিন্তু এত সোজা না। মানে দুই পক্ষই চিন্তা করছে, আমার মনে হয় দুই পক্ষই ইজ ভেরি লো অন দেয়ার ফায়ার পাওয়ার। ইরানও তো ব্যালিস্টিক মিসাইলের মজুদ কমে গেছে, আর ইসরায়েলেরও তাদের যে গোলাবারুদ আছে এগুলো কমছে। এই মুহূর্তে দুজনেই হয়তো ট্রাম্প তো মানে অনেক কিছু ক্লেম করে, যে ক্লেম গুলো করেছে আসলে 3টে সাইট ধ্বংস করে দিয়েছে, এগুলো কত সত্যি এটা নিয়ে এখন প্রশ্ন হচ্ছে। আমি কয়েকটা রিপোর্ট দেখলাম যে ইরান অনেক আগে এটা এক্সপেক্ট করছিল যে ফোর্ডরুতে 400 কিলোগ্রাম ওদের মানে রিফাইন্ড ইউরেনিয়াম আছে, যেটাতে 10টা বম তৈরি করা যায়, এটা অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। তো এইগুলো এখন আমার মনে হচ্ছে এই পরিস্থিতিতে দুই পক্ষই তাদের অবস্থান মানে মূল্যায়ন করার সুযোগটা পাচ্ছে। এবং ইসরায়েলকে আমি নিজে বিশ্বাস করি না। ইসরায়েল অফকোর্স তাদের সুপ্রিয়র এয়ার পাওয়ার আছে, তাদের মানে গোয়েন্দা নেটওয়ার্ক যেভাবে ইনিশিয়ালি ওরা কাজ করিয়েছে এবং সেই জিনিসগুলো ওরা কাজে লাগিয়ে যুদ্ধের প্রথম দিকে অফকোর্স তারা মানে মানে ওভারওয়েলমিং মানে মানে কন্ট্রোল অফ দি ইরানিয়ান স্কাই তাদের হাতে ছিল। ইরানের তো এয়ার ফোর্স বা এয়ার পাওয়ার নাই, তাদের যেটা একটা শক্তি আছে যেগুলো জনগণ, ওদের যে সোলজার এবং ওদের মিসাইল টেকনোলজি, এটা দিয়ে ওরা যতটা পেরেছে ইসরায়েলের মানে মূল ভূখণ্ডে আঘাত করেছে, যেটা গত 50 বছর কেউ করতে পারেনি। সেদিক থেকেও মানে ইরানেরও একটু মানে ঠিক আছে, ওদের সার্বভৌম থেকে আঘাত করেছে, ওরা ছেড়ে দেবে না। কিন্তু মধ্যে কথা হলো যুদ্ধ তো কারোর জন্য ভালো না। মানে যেটা নিয়ে শুরু হয়েছে সমস্ত কেওয়াস, যে গাজা নিয়ে 2 স্টেট সলিউশন, এই নেতানিয়াহু যখন 1996 এ পাওয়ার আসে 30 বছর ধরে, সে তার একটা ডক্ট্রিন ছিল ক্লিন ব্রেক, মানে 2 স্টেট সলিউশন হবে না, যারাই গাজাকে 2 স্টেট সলিউশনকে সমর্থন করবে তাদেরকে রেজিম চেঞ্জ। আপনারা জানেন, অনেকে বলে, একজন বিশ্লেষকের আজকে একটা রিপোর্ট পড়ছিলাম, এটা হলো 7th ওয়ার, যে 7টা কান্ট্রি এটা অপোজ করছিল যে ইসরায়েলের বিরুদ্ধে অথবা 2 স্টেট সলিউশনকে সাপোর্ট করছিল, তাদেরকে এক এক করে ধ্বংস করে দেওয়া হয়েছে। লেবানন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, তারপর লাস্ট ইয়ারতে সুদান, লাস্ট ইয়ারতে আসলো আপনার এই ইরান। কিন্তু ইরান ইজ এ ভাস্ট কান্ট্রি, ইটস অ্যাবাউট 10 times bigger in terms of population, probably is also 15 times bigger than this. ইরানের একটা 5000 বছরের হিস্ট্রি আছে, তারা কিন্তু প্রাউড জাতি, তাদের পড়াশোনার মান মিডল ইস্টের সবার থেকে বেশি, এবং এর সাথে টেকনোলজি ওরা ডেভেলপ করছে ওদের নিজেদের মেধা দিয়ে। এত বছর স্যাংশনের মধ্যে থেকেও ইরান বেঁচে আছে এবং নিজের পায়ে দাঁড়িয়ে আছে। অফকোর্স তাদের ইকোনমিক্স ফ্রাজাইল, তো এগুলোতে অবশ্যই তাদেরকে বাহবা দিতে হবে। আর যেখানে ইরান একাই যুদ্ধ করে গেছে দুনিয়া 2টা বড় সুপার পাওয়ার আমেরিকা এবং ইসরায়েলের সাথে যে মুসলিম কান্ট্রি গুলো কেউ একটু পাশে এসে দাঁড়ায়নি। ইভেন রাশিয়া এবং চায়না রাইট মুহূর্তেও দাঁড়ায়নি। তারা পরে এখন অনেক কথাই বলছে, অনেকটা আপনারা দেখেছেন বা শুনেছেন, পুতিন বলেছে যে এখানে 2 মিলিয়ন রাশিয়ান স্পিকিং জু আছে, আমি কেমন করে তাদের বিরুদ্ধে যাই। আবার একই সময় বলছে 15% মুসলিম আছে রাশিয়ার ভিতরে। তো এগুলো কন্ট্রাডিক্টরি। আলটিমেটলি আমি বলবো ইরান বাপকা বেটা দেখিয়েছে, এখন ওরা রেজিম চেঞ্জ করার চেষ্টা করবে, কিন্তু বম ফেলে একটা মানুষকে হত্যা করে রেজিম চেঞ্জের ব্যাপার যে জিনিসটা ওরা কাজ করার চেষ্টা করছিল, সেটা বোধহয় ইমিডিয়েটলি ওরা অ্যাচিভ করতে পারবে না। আমার প্রেডিকশন, আই হোপ আই এম রং, যে এই যুদ্ধ আরেকটা লং স্ট্যান্ডিং আবার একটা যুদ্ধ শুরু হলো, এটা স্প্রেড আরাউন্ড করতে পারে, কিন্তু আমি সেটা চাই না, সেটা আমার ভয় হচ্ছে। আমি এখানে থামছি। জি, শেখ আল মামুন, এই যুদ্ধটা তো আসলে ইসরায়েল এবং ইরানের মধ্যে হচ্ছিল। আমেরিকা সেখানে এসে ঘোষণা দিল, আচ্ছা এটা আমরা ওপেন সিক্রেট হিসেবে ধরতে পারি, এটা আসলে আমেরিকা ভার্সেস ইরান। সেখানে আসলে এই যে ট্রাম্পের কথার পরেও যুদ্ধবিরতি হলো না, এটাতে কি আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা, এই বিষয়টা যদি একটু যুক্ত করতেন। সেই সাথে অবশ্যই যুদ্ধবিরতি আসলে কার্যকর হবে কিনা, শান্তি ফিরবে কিনা, সেই সম্পর্কেও আপনার পর্যালোচনা শুনবো। Well, if you look at the last previous 5 presidents, Clinton থেকে শুরু করেন বা তার আগের থেকে যদি শুরু করেন, Israeli president,
they heavily relied on America, but they don't care who is the American president. They technically এটা মানে এটা ঢেকে রাখার আসলে উপায় নেই যে they run the American government, they run the American president, they আমেরিকার আশেপাশে যেসব অ্যাডভাইজাররা থাকবে তারা দেখবেন always there's some advisors, they whatever they say they have to say that. Even ক্লিন্টনের সময় যখন তাকে একটা স্পিচ লিখতে বলা হয়েছিল এবং ক্লিন্টন বলছিল আই ডোন্ট লাইক টু সি দিস স্টেটমেন্ট, কিন্তু সেই স্টেটমেন্ট কিন্তু প্রেসে গিয়ে তাকে বলতে হয়েছে। সো দে কন্ট্রোল এভরিথিং, ইউর মাইক, ইউর মাউথ, ইউর পেপার, এভরিথিং। সো যেভাবে আপনি ঘোড়ায় পেঁচায় বলেন না কেন আমেরিকার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্কের পতন হবে কিনা বা কোনো খারাপ হবে কিনা, ইটস ফর টাইমিং, ইটস লাইক শোয়িং আপ টু দ্য প্রেস টু কিপ ট্রাম্পের আসলে যে বেস্টটা তো ইনিশিয়ালি আমরা জানি যে টাকার কালসন সহ অনেকেই যারা রাইট উইং তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট দেওয়ার পক্ষে ছিল না, আমেরিকাকে এই যুদ্ধের সঙ্গে ইনভলভ হওয়ার জন্য তারা প্রথম থেকেই কিন্তু তারা নেগেটিভ করতেছিল এবং তাদেরকে খুশি রাখার জন্য এখন ইসরায়েলকে হয়তো একটা ঝাড়ি দিল বা একটা কিছু বললো, কার্সিং করলো। বাট আলটিমেটলি if you go to the Pentagon, if they ask for the more bomb tomorrow, they're going to ship it by AC-130 tonight. So এগুলো nothing will change, absolutely not. এবং তাদের যদি কালকে টাকা দরকার হয় $10 billion, they're going to send $15 billion. অথচ তারা এখন আমরা জানি যে ডাজের মাধ্যমে they're cutting the education fund. We lost couple of people in our school system, math teacher, English teacher, due to this cut. Not only our school, lot of schools, lot of things are cutting. This is frank. কিন্তু with the Israel questions, they will never cut anything. Even if they ask for $1, they will give them $1.5. তবে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যে কথাটা মোহাম্মদ বললেন ঠিকই যে আইপেক পাওয়ারফুল লবি, আমেরিকান ফরেন পলিসি আসলে ডিটারমাইন করে ইসরায়েল। ইটস ভেরি স্যাড যে ইসরায়েলি লবি যা বলবে আমেরিকা তাই করবে। এবং উনি ঠিকই বলেছেন আজকে যদি ইসরায়েল চায় আমাকে আরব নেশন পাঠাবো, ওরা পাঠাবে। এবং ব্যক্তিগতভাবে ট্রাম্প কিন্তু নেতানিয়াহুকে লাইক করে না। আপনার জানেন সোলাইমানিকে যখন আউট করে তখন ইসরায়েল কিন্তু তাকে প্রপোজ করছে সোলাইমানিকে, আলটিমেটলি আমেরিকায় মেরেছে, কিন্তু ইচ্ছা ছিল তারা জয়েন্ট অপারেশন। তো কিন্তু সবচেয়ে লেগেছে somewhere this guy has some magic power of ডোনাল্ড ট্রাম্প, এন্ড ডোনাল্ড ট্রাম্প তো নিজেই ঠিক নেই কখন কোনটা বলে, মানে তার উপর নিজের কন্ট্রোল নেই। অন দি টুইং অফ দি এয়ারফোর্স ওয়ানের উপর যাচ্ছে, সে অর্ডার দিল 14টা বম, নট অনলি 37 আওয়ার্স। তার মানে অনেকটা বলতে ফাঁকা মাঠে গোল করে দেওয়া, কারণ তার আগে ইসরায়েল ইরানের মানে এয়ার ডিফেন্স সিস্টেম এভরিথিং ধ্বংস করে দিচ্ছে। তারা সুন্দর করে পিসফুলি এসে বোমা ফেলে, বোমার যে মানে পরের ইয়াটা মানে ইফেক্টটা কি হচ্ছে এটা নিয়ে কিন্তু এখনো কন্ট্রোভার্সি চলছে। ডোনাল্ড ট্রাম্প সবসময় মানে ফ্ল্যামবয়েন্ট বলতেছে সবকিছু অবলিটারেটেড, আসলে হয়তো অবলিটারেটেড হয়নি। ফটো ইয়াতে ওরা নাকি আগেই প্রেডিক্ট করছিল, এই জন্য ওরা আগেই যেটা বলা হচ্ছে যে আমেরিকান বম তাদের মানে ওই নিউক্লিয়ার সাইটে ঢোকার প্রবেশ মুখটাকে ওরা ধ্বংস করেছে, কিন্তু অন্য কিছু করতে পারেনি। কিন্তু আলটিমেটলি মামুন ভাই যেটা বললেন ওইটা একটু প্রেস অপটিক্স কিছুদিন যাবে, একটু বকাবকি করলো, কিন্তু আলটিমেটলি ব্যাক টু দি সেম, কারণ তাদের ডিপ স্টেট রান করছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে যুদ্ধের বিরোধী, আমি এতদিন মনে করতাম। সে হয়তো চায়নি, কিন্তু শেষ পর্যন্ত সে এতটা প্রেসারে দুইটা পার্টের একটা পার্ট মনে করতে যে আইপেক ইসরায়েলি লবি সরকারের কাজ করছে, আরব লবি আছে, কিন্তু ইসরায়েলি লবি আলটিমেটলি উইন করেছে। কিন্তু দুঃখজনক যে কথাটা বললেন, আমার স্টেট আমার ইউনিভার্সিটি ইজ ব্লিডিং বাজেট কাটের জন্য, আমাদের পারলো হচ্ছে, আর এখানে আমরা বিলিয়ন বিলিয়ন ডলার দিচ্ছি ইসরায়েলকে, বিলিয়ন বলে ডলার দিচ্ছি আমরা ইউক্রেনকে, কিসের জন্য? এই প্রবলেমগুলো কিন্তু ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান করা যেত। একটা ব্যাপার একটা বলে, একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে, আপনি কি জানেন যে সাইরাস দি গ্রেট এতে ইরানিয়ান মানে কিং 3,500 বছর আগে বেবিলনের রাজা জুইশদের ফার্স্ট টেম্পলকে ধ্বংস করে জুইশদেরকে ওরা মানে ক্যাপটিভ করে রেখেছিল। সেই রাজা সাইরাস যখন জিতে বেবিলনদের তাদেরকে যুদ্ধ ফ্রি করে তাদেরকে টেম্পল রিবিল্ড করার জন্য সুযোগ দিয়েছে, অর্থ দিয়েছে, রিলিজিয়াস ফ্রিডম দিয়েছে। সেই ইরানের এবং যুদ্ধের সাথে একটা অনেক ভালো সম্পর্ক, এই সম্পর্ক কিন্তু 1978 পর্যন্ত ভালোই ছিল। হঠাৎ করে ইসরায়েলে যখন এই যে লাইট উইং যে সকল যে ইসরায়েল দি গ্রেটার ইসরায়েল এবং প্যালেস্টাইন স্টেটের কোনো অস্তিত্ব থাকবে না, তখন থেকে ইয়াটা শুরু হলো। লিকুদ যখন ক্ষমতা আসলো, 30 বছরের ড্রিম, মানে এই ব্যাটাকে আমি একটু ইয়াও দিচ্ছি যে 30 বছর ধরে আছে একটা ড্রিম নিয়ে, ফাইনালি ইট মেড ইট হ্যাপেন। সে মানে ইরানকে অ্যাটাক করেছে,
কিন্তু আলটিমেটলি without two-state solution that problem will not go away. That will be fomented among the Muslim world এবং এটা একটা নতুন দিকে মোড় দিবে। সুনার মানে প্রেসিডেন্ট ট্রাম্প যদি আসলে চায় শান্তি, two-state solution, 1967 বর্ডার পত্তর্জনে এটা নিয়ে যদি করতে পারে তাহলে আস্তে আস্তে অনেক ক্ষোভ উপশম হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা করার জন্য কোনো প্রেসিডেন্টই রাজি হচ্ছে না। ইরান কিন্তু প্রতি বছরই, ইরান কিন্তু এটা না যে সবসময় হচ্ছে আমরা নেগোসিয়েট করতে যাচ্ছি। আপনারা তো জানেন না, ইরান কিন্তু তাদের মানে নিউক্লিয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু নট নিউক্লিয়ার বম বানানোর প্রোগ্রাম। ইরানের একটা ফতোয়া আছে যে নিউক্লিয়ার ওয়েপন ইজ এগেইনস্ট ইসলামিক টিচিংস, এবং এটা বারবার বলে যাচ্ছে। তুলসী গাবারের মতো রাইটিং মহিলা বলেছে যে না, ওদের ইন্টেনশন না নিউক্লিয়ার বম তৈরি করার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যা বলে দেন তাকে হাঁ করাইছে না তার নিউক্লিয়ার বম তৈরি করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এই ব্যাপারগুলো আমাদের আমেরিকান জনগণ জানে না, কারণ মিডিয়া, আপনি যদি মিডিয়া মামদানিকে একজন জিজ্ঞেস করছে, আমি একটু অবাক হলাম, আপনি কি ইসরায়েলের জুইশ স্টেট হিসাবে আপনি তার এক্সিস্টেন্স স্বীকার করেন? তো মামদানি বলেছে অফকোর্স আমি ইসরায়েলের এক্সিস্টেন্স স্বীকার, নট এজ এ জুইশ স্টেট, দ্য স্টেট লাইক দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সবকিছুই আমাদেরকে ওদিকে না হলে আপনারা জিততে পারছেন। আপনার যে আগের যে মেয়র আছে নিউ ইয়র্কে, ওর নামটা জেনে, সে ইসরায়েলে গেছে ইলেকশনের আগে মানে জুইশ ভোট নেওয়ার জন্য। মানে আমরা আমেরিকায় থাকি, আমেরিকা ইজ এ মানে সেপারেশন চার্চ এন্ড স্টেট, এটা সব রিলিজিয়নের মানে ইকুয়াল রাইটস আছে এখানে। সেখানে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করে তারা বুঝতে পারবেন যে আপনার মিডিয়া কতটা আমরা বায়াস, আমরা আমেরিকাতে কি হচ্ছে রিয়েলি সেটা আমরা কেউ জানতে পারছি না। জি, শেখ আল মামুন, আপনি কি কিছু যুক্ত করতে চান? Right. I mean, look, the New York City mayor election, যখন বললেন কবি ভাই যে it has to be related to the New York City, New York State, how to deal with the Trump, but it has nothing to do with the Israel. Israel has nothing to do with the New York City mayor, but it's still this guy is very popular, very progressive. তাদেরকে মুসলমান বলে বলে তাকে অনেক খোটা দেওয়া হচ্ছে, অনেকভাবে তাকে বায়াস করা হচ্ছে, তাকে জিহাদিস্ট বলা হচ্ছে, তাকে ইন্তিফাদার দিকে ঘোরানো হচ্ছে। This is not fair. This is America. This is New York City. We love America. We serve this country. This kid grew up here. He loved this country. এবং সে ওকাসিওর মতন শুরু করে বার্নি ফান্ডা অনেক সবাই তাকে কিন্তু প্রোগ্রেসিভ সাইড থেকে তাকে সাপোর্ট দিচ্ছে, এবং হি হ্যাজ এ ভেরি গুড আইডিয়া যাতে এই সোসাইটিকে ভালো করা যায়, সিটিটাকে ভালো করা যায়, ইমপ্রুভ করা যায়। কিন্তু সেসব বাদ দিয়ে দেখেন কুমোকে কিভাবে সাপোর্ট দিচ্ছে। কুমো ইজ এ করাপ্ট, হি হ্যাজ টু রিজাইন এজ এ গভর্নর, হি হ্যাজ কেস এগেইনস্ট হিম এজ এ সেক্সুয়াল predator বলেন যেটাই বলেন। So still the media is so blind because those are Zionist media. They're paid by big billionaires. They don't want any progressive movement come to the New York City as a big city. তখন এখানে যদি এই ধরনের একটা লোক ইলেক্টেড হয় in the future, all other big cities is going to be impact. তখন তারা দেখবে you know what, you cannot buy our election. And in fact এই ইলেকশনটা কিন্তু মামদানি, he is a popular, he is winning, এবং তার থেকে কিনে নেওয়ার জন্য দেখেন সে ম্যাক্সিমাম রেস করতে পারে $8 million তার ম্যাচিং ফান্ডের জন্য নিউ ইয়র্ক সিটিতে। কিন্তু অন দ্য আদার সাইড তাদের সুপার প্যাক, কুমোর সুপার প্যাক, দে স্পেন্ডিং $20-30 million. So it's a lot of money. So eventually they're buying all the air time. They're putting a lot of negative ad and flyers. I get like 20 phone calls to it and flyers. So this is not really right political process. যেটা আগে আমরা জানি যে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছে, যেটা কয়েক বছর আগে। এই যে আউটসাইডের মানি আমাদের পলিটিক্সকে করাপ্ট করতেছে, আমাদের যে আসলে যে লোকটা হওয়া উচিত সেটা হতে পারতেছে না। দ্যাটস রিয়েলি আনফরচুনেট। ইভেন তো আমরা ডিক্লেয়ার করি যে আমেরিকা ইজ দ্য বেস্ট প্লেস ফর ডেমোক্রেসি, কিন্তু এই ডেমোক্রেসি হ্যাজ বিন স্টোলেন বাই দ্য বিগ পাওয়ার অ্যান্ড মানি। কিন্তু আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি মোহন ভাই, যে বার্নি স্যান্ডার্সের ভালো কথা বলেছে। হ্যাঁ, ওদের সবকিছু আছে কিন্তু ওদের পিপল নাই, আমাদের সাথে পিপল আছে। মামদানির আমি আসলে একটু মানে ইটস ভেরি ইনোভেটিভ দিস গাই। তার কিছু কিছু ক্লিপ দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেভাবে সে নিজেকে মানে তা প্রচার করেছে, ইলেকশন প্রচারণা, সে অদ্ভুত, মানে ভেরি ক্রিয়েটিভ। এবং যে আপনি বললেন গ্রাসরুটে ওদের জনগণ ছিল, তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়বে, মানে এগেইনস্ট দি বিগ মানি। আমরা নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে আলোচনা করব, দুজন অতিথির কাছ থেকে আমরা মন্তব্য শুনবো। তবে তার আগে আমরা একটু মাঠ থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী শরীফুল হাসান, তিনি এই মুহূর্তে রয়েছেন ভোটের সবশেষ খবর জানতে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে।
আর কিন্তু ঘন্টা খানেকের কিছু কম সময় বাকি আছে যে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত, অর্থাৎ আর অল্প কিছু সময় বাকি আছে। এই সময়ের মধ্যে হয়তো যারা সচেতন ভোটার আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তারা এই যে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা মূলত সিটির উন্নয়নে, সার্বিক উন্নয়নে তারা ভূমিকা রাখতে সচেষ্ট হবেন। তো সচেতন ভোটাররা তারা কিন্তু অনেকেই আগাম ভোট দিয়েছেন, প্রায় 380,000-এর মতো। যে ভোটের মধ্যে ব্রুকলিনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগাম ভোটের ক্ষেত্রে। প্রায় 112,000-এর বেশি ভোটার, 380,000-এর মধ্যে প্রায় 112,000-এর বেশি ভোটার কিন্তু এই যে ব্রুকলিনে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। তো বলাই যায় সেই ক্ষেত্রে যে ব্রুকলিনের কিন্তু একটা বড় ভূমিকা থাকবে মেয়র নির্বাচনের ক্ষেত্রে। যে মেয়র আগামীতে নির্বাচিত হবেন তার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে যেহেতু শেষ বেলা বা পরন্ত বেলার দিকে এখানে ভোটাধিকার প্রয়োগের সবশেষ অবস্থা যদি বলি, যেহেতু অল্প সময় বাকি আছে, সেহেতু এখন কিন্তু ভোটার এসে উপস্থিতি এক তুলনায় বাড়ার কথা ছিল। তবে আমি কিন্তু সেই অর্থে এই কেন্দ্রটিতে তেমন একটি ভোটার দেখিনি। তবে এর আগে আমি ওজন পার্কে একটি কেন্দ্রতে গিয়েছিলাম। ওজন পার্কে ওই কেন্দ্রটি দেখেছি যে বেশ কিছু ভোটার তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন বেলা বাড়ার সাথে সাথে। আরেকটি বিষয় লক্ষণীয় যদি বলি, যেহেতু আজকে সরকারি ছুটির দিন নয়, অর্থাৎ কর্মদিবস, সরকারি বেসরকারি কর্মজীবী যারা আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে অনেকেই অফিসে যাওয়ার আগে, অর্থাৎ 9টা বাজার আগে অনেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। আবার কেউ 5টা, যেহেতু অফিস টাইম শেষ, 5টার পরে তারা অনেকে ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা কিন্তু সচেতন করার চেষ্টা করছেন, বারবার বলার চেষ্টা করছেন। কমিউনিটি বিভিন্ন মসজিদ থেকে, মসজিদ ছাড়াও বিভিন্ন জায়গায় তারা প্রচার প্রচারণা চালিয়েছেন যেন বাংলাদেশে আমেরিকানরা ভোটাধিকার প্রয়োগ করেন। কারণ হিসেবে তারা বলছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই মূলত তারা তাদের নাগরিক অধিকারগুলো পেয়ে থাকবেন সিটি থেকে বা দেশ থেকে। সুতরাং যদি তারা সেক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ না করেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলো থেকে তারা বঞ্চিত হবে। তবে আশা কথা হচ্ছে, আমি দেখেছি কিছু কিছু তরুণ ভোটার, অর্থাৎ যারা প্রথমবার অনেকে ভোট দিয়েছেন, শিক্ষার্থী যাদের 18 বছর পার হয়েছে তারাও কিন্তু ভোট দিয়েছেন। বেশ কিছু বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী দেখেছি আমি। বৃদ্ধাদেরকে যারা অনেকেই দেখেছি আমি লাঠি ভর করে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে একই সাথে হতাশা কিছু বিষয় আছে, সেটা কিছু শিক্ষিত সাধারণ মানুষ, সচেতন মানুষের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু এখনও ভোটাধিকার প্রয়োগ করেননি। তো একই সাথে যেমন আশার কথা আছে তেমনি হতাশার কথাও রয়েছে। তো যেহেতু হাতে খুব বেশি সময় নেই, আশা করি যে বাংলাদেশি আমেরিকান সহ সচেতন যারা ভোটার তারা কিন্তু সে ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এই ভোটের মাধ্যমেই আগামী 4 বছরে কে নির্বাচিত হবেন, কে যে সিটি নির্বাচন যে 4 নভেম্বর অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে সবাই বিশ্লেষকরা বলছেন যেহেতু এটি ডেমোক্রেট অধ্যুষিত এলাকা, সুতরাং 4 নভেম্বরে যে নির্বাচন হবে সেটি মূলত আনুষ্ঠানিকভাবে হবে, বা সেক্ষেত্রে ডেমোক্রেট আজকে যিনি নির্বাচিত হবেন তিনিই মূলত 4 তারিখে বিজয় হবেন বলে তারা ধারণা করছেন। তো সুতরাং যে আজকের যে নির্বাচন এটি কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বলছেন আগামী 4 বছর হয়তো যে আজকে বিজয় হবেন তিনি হয়তো আগামী 4 বছর সিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক কাজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। আর সেক্ষেত্রে ভোটাররা বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিচ্ছেন, বিশেষ করে যেসব প্রতিশ্রুতি যারা নির্বাচনে আছেন, বিশেষ করে অ্যান্ড্রু কুমো এবং জোনাল মামদানি, তারা যে সব প্রতিশ্রুতি দিয়েছেন সেই সব প্রতিশ্রুতির প্রতি লক্ষ্য রেখে মূলত ভোটাররা তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। তো আমার কাছে এই ছিল ব্রুকলিনের এই কেন্দ্রটির সামনে থেকে সবশেষ ভোটের খবর। সহকর্মী শরীফুল ইসলাম ভোটের খবর জানাচ্ছিলেন আমাদেরকে সরাসরি। শেখ আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি। ডেমোক্রেট অধ্যুষিত, আমি জাস্ট একটা জিনিস, আপনি ওনাকে প্রশ্ন অনেক শেখ মামুন ভাইয়ের মানে উদ্ধৃতি দিয়ে শুরু করছি। আসলে নিউ ইয়র্কের ইলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা বড় বড় সিটি আমেরিকাতে ডেমোক্রেট মেয়র, এবং এখানে যদি ওরা উল্টা দিতে পারে নিউ ইয়র্ক সিটিকে, এটার প্রভাব কিন্তু অন্য অন্য জায়গায় পড়বে। এই জন্য বিগ মানির কথা মামুন ভাই বারবার বলছিলেন, ব্ল্যাক মানি, সুপার প্যাক ইজ মানে হেভিলি ইনভেস্টেড। I hope and pray that Democrat, however it is win, because it will have an impact on the rest of American mayoral election. জি, ডক্টর কবির হাসান, আমি আবারও আসবো আপনার কাছ থেকে আরো বিশ্লেষণ শুনবো। শেখ আল মামুন, ডেমোক্রেট অধ্যুষিত স্টেট হচ্ছে নিউ ইয়র্ক। সামনের দিনগুলোতে আসলে সিটি হলের দায়িত্ব একজন ডেমোক্রেট মেয়রের হাতেই যাবে, এমনটা আমরা আগে থেকে কিছুটা অ্যাজুম করতে পারি। আজকের যে নির্বাচন হচ্ছে, ডেমোক্রেট 2 জন প্রার্থীকে আমরা এগিয়ে রাখছি 11 জনের মধ্যে, মামদানি এবং কুমো। বলা হয়ে থাকে যে ডেমোক্রেটদের একটা নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডা আসলে যার দ্বারা বাস্তবায়িত করা সম্ভব হবে ডেমোক্রেটরা তাকেই প্রমোট করবে। নির্বাচনের ফলাফলের পর মামদানি অথবা কুমো যেই আসলে জয়ী হোক না কেন, ডেমোক্রেটের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া আসলে কেমন হবে দুজনের ক্ষেত্রে, আপনার কাছে কি মনে হয়?
Well, আপনি যেভাবে অ্যানালাইসিসটা করছেন, I am bit disagreeing with that. তার কারণ এখন ডেমোক্রেটিক পার্টির ভিতরে এখন is became very divisive. ফর এক্সাম্পল, আপনি যদি কুমোর ইন্টারভিউটা দিয়ে সকালে দেখেন, তখন সে বলতেছিল ইজ ভেরি হার্ড, it seems like a lot of people are not going to come out and vote. সে বলতেছিল যদি সে লুজ করে তখন he could run as independent. So সে যদি রান করে, Mamdani is going to run because if he wins, he's going to run definitely. Eric Adams already বলে রাখছে যে she is going to run. এবং এর পাশাপাশি যদি একজন রিপাবলিকান পার্টি থেকে একজনকে আসে, তখন then is going to be problem. তখন কিন্তু রিপাবলিকান যেই রান করবে সেই কিন্তু উইন করবে। তারপর রিপাবলিকান ভোটাররা they're very selective. They're no matter who runs from the Republican Party, that's the person. যদি রিপাবলিকান পার্টি থেকে কেউ না দাঁড়ায়, আমার ট্রাম্প যদি বলে যে হোয়াট রিপাবলিকান পার্টি থেকে কাউকে দাঁড়ানোর দরকার নেই, জাস্ট ট্রাই টু ইলেক্ট এরিক আদামস, তখন স্টিল দেয়ার ইজ থ্রি অফ দেম ফ্রম দ্য সেম ডেমোক্রেটিক পার্টি ইজ গোইং টু হ্যাভ এ হিউজ কম্পিটিশন। So in that context, it's going to be really difficult because Kumo has a lot of money, even though he's going to lose this time, and Mamdani is very energetic, very young, and lot of grassroots support, lot of Gen Z support us. So hopefully he should be the winner. But আপনি আবারও দেখেন ক্লিনটনের মতো লোক তাকে সাপোর্ট করছে, কুমোকে, not supporting progressive Mamdani. So এটা পার্টির ভিতরে কিন্তু হিউজ ডিভিশন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। So by November I don't know what is going to happen. জি, আমি এই প্রশ্নের উত্তরটাই আসলে ডক্টর কবির হাসান আপনার কাছ থেকে নিব। আপনার কাছেও কি মনে হয় যে অ্যান্ড্রু কুমো যদি জয়লাভ করতো তাহলে ডেমোক্রেট থেকে যেই সাপোর্টটা পেতো, মামদানি যদি জয়লাভ করে সামনে আসে, সামনে যে ফাইনাল নির্বাচনে দাঁড়ায়, তাহলে ডেমোক্রেট থেকে সেই সাপোর্টটাই পাবে? না, দেখুন এখানে কিন্তু আইডিয়ারও লড়াই হচ্ছে, তাই না? যে মামদানি কাকে, যে প্রোগ্রেসিভ পাওয়ার ডেমোক্রেটিক পার্টিকে সে রিপ্রেজেন্ট করছে, আর কুমো দি এস্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেটিক পার্টি। তো সেই একটা ব্যাপার, এটা ইডিওলজিক্যাল যে ওয়ারফেয়ার চলছে উইদিন দি ডেমোক্রেটিক পার্টি, যেটা মামুন ভাই বললেন। আর সেকেন্ড ব্যাপার, কে নিউ ইয়র্ক সিটির সমস্যার সমাধান করবে? নিউ ইয়র্ক সিটিতে যে হাই র্যান্ট, মানুষ মানে ইয়াঙ্গার পপুলেশন, তারা মানে র্যান্টের জন্য ঠিক করতে পারছে না, জীবনযাত্রার মান খুব হাই। তো যেই সমস্ত প্রবলেম গুলো নিউ ইয়র্ক বাসীর অনেকদিন ধরে মানে ফেস করছে, অ্যাটলিস্ট মামদানি বলছে শি ইজ গোইং টু অ্যাড্রেস ইট। যেমন পাবলিক প্ল্যানকে দেওয়া হবে যে ওই মানে রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট করার জন্য, যে হাউজিং যে ক্রাইসিস, দ্য বিগ ক্রাইসিস, এই ক্রাইসিস, তারপর শিক্ষার যে ব্যাপারটা একটা ক্রাইসিস, ট্রান্সপোর্টেশন যে একটা ব্যাপার, এই ক্রাইসিস, এগুলো আমি তো নিউ ইয়র্কে থাকি না, সোশ্যাল মিডিয়ায় যতটুকু আমি করতে পারছি, কুমোর মেসেজকে আমি জানি না, কিন্তু এখানে আসলে দুই মানে ধারার মানে ফাইট হচ্ছে। আমি যদি দূর থেকে দেখি, অফকোর্স আমি বায়াস টুয়ার্ডস মামদানি বিকজ অফ ইটস পলিসি, বিকজ আই ডু নট নো দি আদার পলিসি। আই লিভ ইন নিউ অরলিন্স। নিউ অরলিন্সে কিন্তু একই, আমাদের এই যে নিউ অরলিন্স সিটি কিন্তু ডেমোক্রেটিক এবং ডেমোক্রেটিক মেয়র হয়, সব বড় সিটিতে একই অবস্থা, কারণ বিভিন্ন ধরনের লোকজন আছে, সেখানে আইডিয়া হয়। আমি অফকোর্স এটার একটা ইম্প্যাক্ট বললাম যে অন্য সিটিতে হবে, মানে বড় বড় সিটি যেখানে মেয়র ইলেকশন হচ্ছে, এবং ডেমোক্রেটিক পার্টির যে মিড টার্ম ইলেকশন হবে, যে কোন উইংটা মানে ডেমোক্রেটিক পার্টিকে রিপ্রেজেন্ট করছে, যে সেন্টার যদি প্রোগ্রেসিভ, সেই উইংটাকে আরো শক্তি যোগাবে। তো এটার একটা কিন্তু পার্টিতে কিন্তু ইম্প্যাক্ট আছে। আই হোপ যে নিউ ইয়র্ক বাসীরা সঠিক সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে। So if I add something, আমরা জানি যে Mamdani, he has more than 18,000 volunteers. They're phone banking, they're door knocking, I even did some work with the busy schedule, but there's so many people. But this is the progressive wing that bring the energy to the Democratic Party. When other party, others wing to lose করে, there is going to be the big loss for the Democratic Party. Kumar Janno, there's nobody out there. They hire some people from the street to distribute some flag for one day. So that's not the way the party should run. Party should run with some more serious democratic person who believe in democratic philosophy, who believe in the activism. তাদের দিয়ে কিন্তু একটা পার্টি রান করা উচিত, not by some people for one day, not by some corporation. It seems like the corporation is going to, Kumo is not going to listen to anybody. Kumo is going to make his decision. তার কারণ previous experience থেকে যেটা দেখা গেছে, তার স্পিকার, তার যারা ডেপুটি ছিল, he did not listen to anybody, not the assembly chair, not the senate chair in the Albany. He made the decision in his room and he give it to the party, and the party people signed this. That's it. It was stamped by him. So we don't need this kind of politician. And beside that,
he's like another Trump. But beside that, we need somebody who's progressive. We need somebody who is not corrupted, who is not run by some big money. We need somebody who is not convicted. We don't need somebody like another Trump, had so many sexual harassment cases against him. So we need some fresh blood in our party that will energize our party, that will bring a better future for this country and for this city. জি জি নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা দীর্ঘদিন ধরেই আসলে একটা পরিবর্তন চাচ্ছিল, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অভিবাসী বান্ধব একটা সিটি চাচ্ছিল। আমরা আশা করছি এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে আসলে সামনের দিকে সিটির বাসিন্দাদের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ হবে। অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির সাথে থাকবেন, আলোচনা চলবে, তবে একটি বিরতির সময় হয়ে গেছে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। প্রফেসর ডক্টর কবির হাসান এবং শেখ আল মামুন দুজন অতিথি আমার সঙ্গে আছেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ থাকছে, বাংলাদেশ প্রসঙ্গ। শেখ আল মামুন, আপনাকে দিয়ে শুরু করি বাংলাদেশ প্রসঙ্গ। সাবেক নির্বাচন কমিশনারকে যেভাবে জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে, আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে উপস্থিত থাকা এবং তাদের যে নির্লিপ্ততা, এইটা আসলে প্রশাসন এবং বর্তমান যে ক্ষমতাসীন সরকার রয়েছে তাদের উপরে আসলে এটার দায়ভার চাপানো যায়। তারা আসলে এই দায় এড়াতে পারে না। কিন্তু যেই মবের রাজনীতি বাংলাদেশে চলছে, এই মবের রাজনীতি আমরা জুলাই আন্দোলনের পরে কিছু ইসলামিক দল, ক্ষেত্র বিশেষে এনসিপি কিংবা বিচ্ছিন্নভাবে কিছু গোষ্ঠীকে করতে দেখেছি। বিএনপির মতো একটি পুরনো রাজনৈতিক দল এইরকম মব রাজনীতিতে যুক্ত হওয়ার বিষয়টি আসলে কিভাবে দেখছেন? Well, first of all, আপনি বলছেন যে the existing power আছে যে গভর্নমেন্ট হোক, যে চাপানো যায়, is their responsibility. Whoever is in the power is তাদের responsibility to safeguard the life, liberty and asset, everything. তো এখানে সে প্রিভিয়াস ইলেকশন কমিশনার, whatever the crime he committed, যদি তার এগেইনস্টে কোনো কিছু থাকে, I'm not supporting any political party here because I never vote. বাংলাদেশে কোনো ইলেকশন আমার ভোট দেওয়ার সৌভাগ্য হয়নি since 96. বাট এনিওয়ে, যেটা বলতেছেন যে এটা অবশ্যই ডক্টর ইউনূস এবং তার যে পার্টি, তার যে অ্যাপারেটাস, ল এনফোর্সমেন্ট যেটাই বলেন, এটা তাদের রেসপন্সিবিলিটি। একজন লোককে গিয়ে বাসায় গিয়ে আপনি সে পাবলিক প্লেসে তাকে হেনস্থ করবেন, তাকে জুতা পেট আপ করবেন, দ্যাটস নট রিয়েলি এটা একটা সিভিলাইজ কান্ট্রি, এটাকে প্রকাশ পায় না। আর এর পাশাপাশি আপনি বিএনপিকে বলতেছেন, বিএনপি এবং আওয়ামী লীগ তাদের ক্যারেক্টার, আই ডোন্ট সি হোয়াটস দ্য বিগ ডিফারেন্স এখানে। তারা আমেরিকার মতো জায়গায়, যেখানে আমরা দেখছি যখন আমরা ক্যাম্পেইন করতে গেছি বা পোস্টারিং করছি, অনেক সময় লোকাল ইলেকশন গুলোতে পোস্টার গুলো অন্য ক্যান্ডিডেটের লোকরা তুলে ফেলছে। আর সেখানে বাংলাদেশকে এটা হতে পারে, এটা অস্বাভাবিক কিছুই নেই। কিন্তু উই নিড টু সেট দ্য এক্সাম্পল। উই ক্যানট সিম্পলি বলেই যেতে পারি না যে ইউ নো হোয়াট, দিস ইজ ফাইন, দিস ইজ ওকে, বাংলাদেশের জন্য এটা ইজ ওকে, এটা দুই পার্টিতে একই টাইপ। কিন্তু দ্যাটস উই হ্যাভ টু সেট অ্যান এক্সাম্পল। আমরা যদি এখন থেকে যদি এক্সাম্পল সেট না করি, আমরা কখন কি করব? আমরা জানি যে হয়তো আমাদের লোকবল কম আছে, পুলিশের সংখ্যা কম, জাজের সংখ্যা কম, তাদেরকে প্রপার বিচার হওয়ার কোনো প্রসেসও নেই, কিন্তু ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমাদের একটা পাবলিক রেসপন্সিবিলিটি আছে, একটা এথিক্স আছে, একটা ম্যানার আছে। সেইখানে যে লোকগুলো করছে, দে লুকস ভেরি সিভিলাইজ, ভদ্র, তারা খুব ভালো পাঞ্জাবি পরা দেখছি আমি, ভালো দাড়ি টাড়িও আছে, ইট সিমস লাইক দে আর গুড পিপল। কিন্তু গুড পিপল ক্যানট, তারা যদি কোনো একটা লোক অন্যায় করে থাকে, তারা যদি মনে করে যে ইউ নো হোয়াট, আই শুড টেক ইট টু দ্য ইমাম আর লোকাল কোনো অথরিটির কাছে, তাদের কাছে হ্যান্ড ওভার করতে পারে। কিন্তু তারা নিজেদেরকে, এটা একটা লোককে পাবলিক প্লেসে ভেবে মারতে পারে না, এটা ইটস নট ফেয়ার। এবং কি বলবো, এটা আসলে আমার কিছু বলা নেই এখানে। জি, ডক্টর কবির হাসান, দেশের গুরুত্বপূর্ণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ, একসময় গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে থাকা একজন ব্যক্তিকে শুধুমাত্র ভিন্ন মতের কারণে, ভিন্ন রাজনীতির কারণে, অথবা আমি ধরে নিলাম তার কোনো দোষ আছে, তার কোনো দোষের কারণে এইভাবে পাবলিক প্লেসে অপদস্থ করা, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অপদস্থ করা, এটা কি আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা প্রশাসন সরকারের নিয়ন্ত্রণে নেই, নাকি সরকারের মদদেই হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? না, আমার মনে হয় না যে ইউএস গভর্নমেন্ট নোয়িং এটা করবে। এখানে অতি উৎসাহী লোকজন হচ্ছে। আর আপনাকে মনে রাখতে হবে যে এই যে এখন পুলিশ বাহিনী যেটাও রেমনেন্ট আছে, এটা কিন্তু শেখ হাসিনা তৈরি করে। এবং আমি ওনার এই যে 3টা ইলেকশন কমিশনার ছিল, যার আগে গত 15 বছর যে প্রহসনের নির্বাচন হয়েছে, যে প্রথম রকিব থেকে শুরু করে তারপরে হুদা এবং আওয়াল, তারা আসলে কনস্টিটিউশনাল পজিশন, আপনি যদি ফেরেস্টটাও বসাই দিতেন তখন তারা আসলে ইলেকশনে কন্ট্রোল করতে পারে, কারণ ইলেকশন মেকানিজম ইজ ডিফারেন্ট।
সেটা প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেতে পারতো না, তাকে নির্ভর করতে হতো যারা প্রেসাইডিং অফিসার, পোলিং অফিসার ইত্যাদির উপরে। যে জিনিসটা ওনারা করতে পারতেন, ওনারা জানেন, ওনার ধারণা আছে যে ইলেকশনটা ফেয়ার হচ্ছে না, সেই জায়গায় ওনারা রিজাইন করতে পারতেন। রিজাইন ওনারা করেননি, ফাইন। এখন যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকে আমার কাছে অবাক লাগছে এই লোকগুলো কেন যাবে ওখানে লোকগুলোকে ধরে আনবে কেন? এটা তো তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয়ে থেকে বিএনপি করেছে, সে মামলা পুলিশ গিয়ে ওকে অ্যারেস্ট করবে। মব এসে ওকে জুতামালা পরাচ্ছে, পুলিশ দেখছে একটা লেভেলে জুতামালা পরানো শেষ হলো, তারপর চলে আসলো। এই জায়গায় আমার মনে কিছু একটা কনস্পিরেসি আছে। কিন্তু সেন্ট্রাল আপনাকে মনে রাখতে হবে যে ইউনূস সাহেব নোবেল লরিয়েট, উনি তার রাষ্ট্র চালাননি, প্রধানমন্ত্রী ছিলেন না। আমার মনে হয় না, অনেকে ইউনূসকে দোষ দেওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় না ইউনূস হিমসেলফ নিউ তার যে ক্যাবিনেট আছে, কিন্তু তার ক্যাবিনেট অফকোর্স তার মানে বাংলাদেশে যে ঘটনা ঘটতে তাদের উপর তাদের পুরো কন্ট্রোল নাই। এখন আমরা একটা মানে অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। ডেফিনেটলি আমি এটাকে সাংঘাতিকভাবে নিন্দা করি, আমরা একটা জিনিস করা উচিত না। কারণ এই লোক তো একটা কনস্টিটিউশনাল পজিশনে ছিল, তার অন্যায় থাকলে তার বিচার হবে, সব হবে। কিন্তু মব এসে ধরে নিয়ে পুলিশ দেখবে, তারপর পুলিশ নিয়ে যাবে, এইটা আমার কাছে ভালো লাগছে না। এটার মনে হচ্ছে গন্ধ খুঁজে পাচ্ছি। বিএনপিরও হাত থাকতে পারে, কে জানে। আমি ঠিক জানি না, মানে ইট কুড বি অর্কেস্ট্রেটেড, তাই না? একটু স্টেজ একটা ঘটনা ঘটাইছে এটা। জি জি, আমরা আরো আলোচনা করতে পারতাম, আজকের মতো সময় শেষ হয়ে গেছে। শেকাল মামুন, আপনি যদি কিছু বলতে চান 30 সেকেন্ডে। বাংলাদেশের মতন মানে আমেরিকার মতন জায়গা হয়তো আমরা জানি যে অ্যাটর্নি জেনারেল রিজাইন করেছে ট্রাম্পের সময় বা বুশের সময়, দ্যাটস এ ডিফারেন্ট সিনারি। কিন্তু বাংলাদেশে একজন কনস্টিটিউশনালি অ্যাপয়েন্টেড লাইক সিকুয়েন্সিয়ালি আসতে হয়, সেখানে একটা লোক এত ভালো বেতন পায়, এত কিছু করবে, they don't have that kind of guts to just resign and just walk away from this kind of position. It's quite impossible. জি, আসলে এই বিষয়টা নিয়ে আরো আলোচনা হতে পারতো। অসংখ্য ধন্যবাদ দুজন অতিথিকে, আপনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।